এই মুহূর্তে বাংলাদেশের ভেতর এমন কিছু ঘটছে যা ভবিষ্যতে একটা বড় কনফ্লিক্টের ইঙ্গিত দিচ্ছে, যার আওতায় হয় ভারত না হলে আমেরিকার কাছে বাংলাদেশ তার একটা বড় এরিয়া হারিয়ে ফেলতে পারে। কেননা রিসেন্টলি সমস্ত বড় মিডিয়ায় হইচই ফেলে দিয়েছে কিছু ঘটনা, যেখানে দাবি করা হচ্ছে মার্কিন সেনাবাহিনীর মারাত্মক পরিমাণে বাংলাদেশের ভেতর কিছু অ্যাক্টিভিটি চলছে, যাকে নিয়ে ভারত আর মিয়ানমার দুই দেশই অতিরিক্ত উদ্বেগ। কিন্তু বিষয়টা এখানেই থেমে নেই। এর পাল্টা ভারতে, স্পেশালি পশ্চিমবঙ্গে পিএম মোদি আর ভারতীয় সেনাবাহিনীর যে ধরনের কাউন্টার অ্যাক্টিভিটি শুরু হয়েছে, তাও কিন্তু মারাত্মক কিছুর দিকেই ইঙ্গিত দিচ্ছে। কারণ আপনাদের বুঝতে হবে, ইতিহাস আজ পর্যন্ত যেখানে আমেরিকার ফোর্স গেছে সেখানেই একটা বড় কনফ্লিক্ট হয়েছে, এবং যে দেশ থেকে সূচনা হয় সেই দেশটার হয় টুকরো হয়েছে, তা না হলে এমন অবস্থা যে নামেই দেশটা রয়েছে আসলে দেশের ভেতর আলাদা আলাদা গোষ্ঠী দখল করে নিয়েছে। এখন স্বাভাবিকভাবে যদি আমেরিকা বা তাদের ফোর্স বাংলাদেশে কিছু করে, তার উদ্দেশ্য কী হবে? ভারত বা চীন। তাছাড়া বাংলাদেশের নিজস্ব কোনো গুরুত্ব নেই, না ওখানে ইরাকের মতন তেল আছে, না লিবিয়ার মতন ওরা গোটা রিজিয়নকে ইনফ্লুয়েন্স করে ডলারকে খতম করে নিজস্ব গোল্ড ব্যাক কোনো মুদ্রা চালু করতে পারবে। তো যা কিছু ঘটছে বাংলাদেশে সবটাই ভারত আর চীনের বিরুদ্ধেই হবে। এখন প্রশ্ন হলো, এখানে সবচেয়ে শক্তিশালী দুই দেশ হলো ভারত আর চীন। তো যদি বাংলাদেশের জমি এই দুই দেশের বিরুদ্ধে আমেরিকার সেনা ব্যবহার করে, তার মানে এখানে পাল্টা হামলা যেটা এই দুই দেশ আমেরিকার বিরুদ্ধে করবে সেটা বাংলাদেশের ওপরেই হবে। তো খুব সম্ভবত তারই একটা পরিকল্পনা শুরু হয়ে গেছে। যে মুহূর্তে খবর আসে যে বাংলাদেশের ভেতর আমেরিকার সেনাবাহিনী কিছু একটা করছে, অমনি ওদিকে পিএম মোদিও পশ্চিমবঙ্গে পৌঁছে যায়। কিন্তু ওনার এখানে আসার মূল উদ্দেশ্য শুধুমাত্র নেক্সট ইলেকশন না, ওনার সাথে আমাদের রক্ষামন্ত্রী রাজনাথ সিং, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার অজিত ডোভাল, আর্মির চিফ এবং 3 সেনার প্রধান সিডিএস বাংলাতে এসে একটা গুরুত্বপূর্ণ কনফারেন্স করে। এখন স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে বেশ কিছু প্রশ্ন উঠছে। এই মুহূর্তে আমেরিকার সেনাবাহিনী বাংলাদেশে কি করতে চাইছে, আর তার পাল্টা এইভাবে পশ্চিমবঙ্গের সাক্ষাৎ কোন দিকে ইঙ্গিত দিচ্ছে? আমেরিকা কি ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে ব্যবহার করে ইরাক বা সিরিয়ার মতনই কিছু প্ল্যান করছে? আর যদি তাই হয় তাহলে এর পাল্টা ভারত কী করবে, এবং এই সবের চক্করে বাংলাদেশের ভবিষ্যৎ কী, সবটাই জানবো আজকের এই ভিডিওতে। এটাকে বোঝার জন্য আমি এই সমস্ত ঘটনার পরপর একটা লিস্ট তৈরি করেছি ডেট অনুযায়ী, এবং এগুলিকে বিশ্লেষণ করলেই একটা ধারণা পাওয়া যাবে যে বাংলাদেশে কি হচ্ছে। তারপর আমরা অ্যাকচুয়াল কারণ জানার চেষ্টা করব যে ভারত এর বিরুদ্ধে কি করবে। তো এর জন্য একটু গত বছরের ঘটনা থেকে শুরু করি, তবে বিষয়টা একটু ভালোভাবে পরিষ্কার হবে। তো গত বছর 5ই আগস্ট হাসিনাকে সরিয়ে ভারতে আনা হয়, আর আমি বারবার বলেছি 5ই আগস্ট পিএম মোদির ফেভারিট দিন, সমস্ত বড় কাজ ওই দিনেই হয়। যাই হোক, এর ঠিক পরের দিন মানে 6 তারিখেই বাংলাদেশের রাষ্ট্রপতি মোহাম্মদ ইউনিসকে অ্যাডভাইজার হিসেবে ঘোষণা করে দেয়, আর 8 তারিখে শপথ। অর্থাৎ এটুকু তো পরিষ্কার যে সব কিছু আগে থেকেই প্ল্যান রেডি ছিল, তা না হলে দিনের দিন মোহাম্মদ ইউনিসের সরকার কিভাবে তৈরি হল। অর্থাৎ এটা এক্স্যাক্টলি সেম স্ট্র্যাটেজি যেখানে ব্রিটিশ আমলে আগে ভারতে কংগ্রেস পার্টি তৈরি হয়, তারপর হঠাৎ করেই গান্ধীজি আফ্রিকা থেকে এসে সরাসরি ক্ষমতা। আর গান্ধীজির উদাহরণটা মাথায় রাখবেন, তবেই কিন্তু আসল খেলা বুঝতে পারবেন যে কিভাবে পশ্চিমা দেশগুলো অপারেট করে। আশ্চর্যজনকভাবে ইউনিস সরকার তৈরি করতে তড়িঘড়ি 2 দিনের মাথায় হাসিনা স্পষ্ট জানিয়ে দেয় যে সবটা হয়েছে আমেরিকার পরিকল্পনা, এবং এখানে একটা বড় সামরিক ঘাঁটি তৈরি হবে আমেরিকার জন্য। আর এটা সত্যিও প্রমাণ হয়, কারণ এই ঘটনার ঠিক পরের মাসে 14ই সেপ্টেম্বর আমেরিকার প্রতিনিধি দল বাংলাদেশে ছুটে আসে এবং এসেই সোজা মোহাম্মদ ইউনিসকে $200 মিলিয়ন সাহায্য দিয়ে চলে যায়। ব্যাস, আমেরিকার টাকা ঢুকতেই পরের মাসে ইউনিস বাংলাদেশের সেন্ট মার্টিন দ্বীপে মানুষের যাতায়াত বন্ধ করে দেয়। আর এখান থেকেই পুরো গেম শুরু হয়েছিল যে আমেরিকা ভারতের বিরুদ্ধে কিছু একটা করছে। যদিও এটা থেকে অ্যাকচুয়ালি ভারতেরই ফায়দা হবে, কিন্তু কি সেটা আমি পরে বলব। এখন পরপর এবছর গত 3 থেকে 5 মাস ধরে লাগাতার আমেরিকার সেনাবাহিনীর মুভমেন্ট শুরু হয়, যার পাল্টা ভারতও বাংলাদেশের সীমান্তে মূলত পশ্চিমবঙ্গের ওপর
কেন্দ্র সরকারের অতিরিক্ত নজর পায়। কেননা গত মে মাস থেকে এটা সেপ্টেম্বর মাস, মানে প্রায় 5 মাসে প্রতিটা মাসে কোনো না কোনো আমেরিকার ফোর্স বা প্রতিনিধি দল বাংলাদেশে নামছে। উদাহরণ হিসেবে এবছর ফেব্রুয়ারি মাসে সেন্ট মার্টিন দ্বীপকে 9 মাসের জন্য ইউনিস বন্ধ করে দেয়। আর তারপর থেকেই খেয়াল করেন গত এপ্রিল মাসে বাংলাদেশের বায়ুসেনার আকাশ বিজয় মহড়া, ওখানে দাঁড়িয়ে ইউনিস তাদের সমস্ত সেনাকে যুদ্ধের জন্য তৈরি হতে বলে এবং ওখানে উনি উদাহরণ দেয় যে পাকিস্তানের সাথে ভারতের সমস্যা শুরু হয়ে গেছে, আমাদেরও তৈরি থাকতে হয়। এর মানে কি যে ভারতের সাথে ডেফিনেটলি বাংলাদেশের সমস্যা হবে আর ওখানে আর্মির ইনভলভমেন্ট জরুরি। এবং খেয়াল করেন ইউনিসের এই ঘোষণা হয় 26 তারিখ, আর তার পরের দিন মানে 27শে এপ্রিল আমেরিকা বাংলাদেশের ভেতর দিয়ে মিয়ানমারের জন্য মানবিক করিডোর তৈরির ঘোষণা দেয়। আর এটাতে ভারত, চীন থেকে শুরু করে বাংলাদেশের সেনা, বিরোধী দল মোটামুটি সকলেরই আপত্তি ছিল, কারণ এটাই আমেরিকার সেনাবাহিনীর বাংলাদেশে মোতায়েন করার একমাত্র লিগ্যাল উপায় ছিল, যাতে কেউ প্রশ্ন না করে যে আমেরিকার সেনা এখানে আসছে কেন। ইন্টারেস্টিংলি এর ঠিক পরের মাস মানে 6ই মে মার্কিন প্রতিনিধি দল কাউকে কিছু না জানি বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে পৌঁছে যায়। আর ওখানে স্থানীয় সূত্রে খবর জানায় যে আমেরিকার সদস্যরা গোটা পোর্ট আর আশেপাশে কী নিরাপত্তা আছে, কী ধরনের ইনফ্রাস্ট্রাকচার রয়েছে তার একটা মূল্যায়ন করে। আর এই রিপোর্ট আমেরিকায় যেতে 2 দিনের মাথায় মানে 8ই মে আমেরিকার বিমান বাহিনীর মাত্র 4 জনের পুরো একটা টিম, মেনলি এতে মার্কিন ইন্টেলিজেন্স অফিসাররা ছিল, তারা ঢাকাতে পৌঁছে যায়। আর বলা হয় যে এরা বাংলাদেশের একাধিক বিমান ঘাঁটি পরিদর্শন করে। স্পেশালি এই টিমটাও কিন্তু আবার চট্টগ্রামে যায়, ওখানে মূল আন্তর্জাতিক বিমানবন্দর শাহ আমানতের বিশেষভাবে খুঁটিনাটি তথ্য জোগাড় করে। আচ্ছা, এই বিমানবন্দরটার কথা মনে রাখবেন, এটাও খুব গুরুত্বপূর্ণ। তবেই আগে আমি যা বলবো তার সাথে মেলাতে পারবেন এখানে কি হচ্ছে। অন্যদিকে এই একই সময় মোহাম্মদ ইউনিসেরও আচমকায় নিজের ছোটোবেলার গ্রামের কথা মনে পড়ে এবং উনিও 10 তারিখে যখন আমেরিকার সেনা চট্টগ্রামে রয়েছে, ইউনিসও চট্টগ্রামে পৌঁছে যায়। আর কি আশ্চর্যের বিষয়, ওখানে গিয়ে উনি চট্টগ্রাম বন্দরেরই আধুনিকরণ এবং এটা এক্সপ্যান্ড করার কথা বলে। অর্থাৎ প্রথমে আমেরিকার টিম চট্টগ্রাম বন্দরে গেল, 2 দিন পর আমেরিকান সেনার স্পেশাল ফোর্স বা ইন্টেলিজেন্সের লোকও চট্টগ্রামে এলো। তার 2 দিন পর মোহাম্মদ ইউনিস চট্টগ্রামে এসে বন্দর ঠিক করার ঘোষণা দিল। কী অসাধারণ স্ক্রিপ্ট! আর এখন তো আশা করি সকলেই জেনে গেছেন যে বাংলাদেশের এই চট্টগ্রাম বন্দর অ্যাকচুয়ালি বিদেশি কোম্পানি অপারেট করছে। যাই হোক, যখন মে মাস বাংলাদেশে এই সমস্ত হচ্ছে তখন ভারত আর চীন দুজনেই এটাকে নিয়ে চিন্তা প্রকাশ করে। যদিও অফিসিয়ালি ভারত কিছু না বললেও কিছু রিপোর্ট দাবি করে যে বাংলাদেশের সেনাকে কিছু ইনপুট দেওয়া হয়েছিল ভারত থেকে এবং তড়িঘড়ি বাংলাদেশের সেনাপ্রধান আমেরিকার এই মানব করিডোরকে নিয়ে মোহাম্মদ ইউনিসের বিরুদ্ধে ময়দানে নাম। উনি স্পষ্ট ভাষায় বলেছিলেন এটা কিন্তু আমাদের সার্বভৌমত্বের জন্য একটা হুমকি। অর্থাৎ উনি জানতেন যদি এই করিডোরে আমেরিকার সেনা নামানো হয়, হয় আমেরিকা কিছু করবে, নাহলে ভারত কিছু করবে, কেননা এটা সরাসরি ভারতের জন্যই অ্যাকচুয়াল থ্রেট। এরপর প্রায় মাস 2 ধরে বাংলাদেশের সেনাপ্রধান আর মোহাম্মদ ইউনিসের এই নিয়ে টানাপোড়ান চল। আর বহুবার আনঅফিশিয়ালি এই তথ্যটা এসেছে যে বাংলাদেশের সেনাপ্রধানের সাথে এর আগে ভারতের ফরেন সেক্রেটারির কিছু গোপন মিটিং হয়েছিল বাংলাদেশ ভিজিটের দৌড়। কিন্তু অফিশিয়ালি এটা কেউ মানেন, শুধুমাত্র বাংলাদেশের একটা মিডিয়া এটার ওপর রিপোর্ট করেছিল, তাই এটা কতটা সত্য জোর দিয়ে বলা তো মুশকিল। যাই হোক, এরপর করিডোর না পেয়ে আমেরিকা জুলাই মাস থেকেই ভারতের সাথে সম্পর্ক খারাপ করতে শুরু করে আর বাংলাদেশের সেনাবাহিনীর মুভমেন্টও শুরু হয়। আর এবারে যা বলছি সেটা মন দিয়ে শুনবেন, কারণ এখানে এমন কিছু ঘটেছে যা স্পষ্ট যে শুধুমাত্র আমেরিকা নয় বরং আরও একটা দেশ বাংলাদেশের ভেতর এন্ট্রি নিয়েছে। এখন সেটা ভারত নাকি চীন নাকি রাশিয়া সেটা বলা মুশকিল, কারণ 24শে জুলাই বহু বছর পর বাংলাদেশ আর আমেরিকার মধ্যে অ্যাকচুয়ালি বড় লেভেলে একটা যুদ্ধাভ্যাস। আপনাদের জানিয়ে রাখি যে 15 বছর ধরে হাসিনা এখানে এই যুদ্ধাভ্যাসে সেভাবে আমেরিকার ফোর্সকে ঢুকতে দিত না এবং ওখানে বেসিক ডিজাস্টার ম্যানেজমেন্ট নিয়ে কিছু দল আসত, ব্যাস ওইটুকু। কিন্তু এই বছর এই প্রথম বড় মাত্রায় মার্কিন স্পেশাল ফোর্স না কেবল বাংলাদেশে ঢোকে, বরং এইবার মার্কিন ফোর্স বাংলাদেশের আর্মিকে গেরিলা যুদ্ধ থেকে শুরু করে অ্যান্টি টেরর অপারেশন আরও কিছু বিশেষ প্রশিক্ষণ দেয়।
এবং 30শে জুলাই যখন এই যুদ্ধাভ্যাস শেষ হয় তখন সেখানে আমেরিকার অফিসার ট্রেসি জ্যাকসন সামিল ছিলেন। উনি কিন্তু সেম ব্যক্তি যে চুপিসারে চট্টগ্রাম বন্দরে গিয়ে ওখানে সব কিছুর তথ্য নেন। এবং কিছু মিডিয়া দাবি করেছিল যে অ্যাকচুয়ালি এই যুদ্ধাভ্যাসের পরেও আমেরিকার স্পেশাল ফোর্সের সমস্ত সৈনিক দেশ ছাড়েন। আর এটা কতটা সত্যি তা প্রমাণ হয় পরের মাসে, কেননা আগস্ট মাসে এমন কিছু ঘটে যার উত্তর কারোর কাছে নেই এবং খুব সম্ভবত আমেরিকার বিরুদ্ধে এখানে অলরেডি অন্য একটা দেশও ময়দানে নেমেছে। এ মাসের 31 তারিখে একজন মার্কিন স্পেশাল ফোর্সের কমান্ডো বা অফিসারের রহস্যজনকভাবে মৃত্যু হয় বাংলাদেশের হোটেল। ওনার নাম ট্যারেন জ্যাকসন। দাবি করা হয় উনি অ্যাকচুয়ালি বেশ কয়েক মাস ধরে বাংলাদেশে ছিলেন, ওখানে বাংলাদেশের সেনাবাহিনীকে ট্রেনিং দিচ্ছিলেন। এখন আপনিই ভাবেন যে আমেরিকার স্পেশাল ফোর্সের কমান্ডো গোপনে বাংলাদেশের সেনাকে ট্রেনিং কেন দেবে? আর যদি শুধুমাত্র ট্রেনিংই দিচ্ছিল তাহলে ওনাকে বাংলাদেশের ভেতরে ঢুকে এইভাবে কে মেরে দেবে? ইন্টারেস্টিং ব্যাপার, এরপর ওনার মৃত্যু নিয়ে বাংলাদেশের সেনা, ইন্টেলিজেন্স আর পুলিশকে তদন্ত করতে মানা করে দেওয়া হয় এবং বিনা পোস্টমর্টম করে অ্যাম্বাসি ওনার বডি নিয়ে চলে যায়। অর্থাৎ ওনার রহস্য কাউকে জানতে দেওয়া হয়নি যে উনি বাংলাদেশে কী করছিলেন আর কেন ওনাকে মারা হল। এখানে দুটো সম্ভাবনা দেখা যাচ্ছে, হয় অন্য একটা দেশ এই কমান্ডোকে মেরে দিয়েছে যাতে বাংলাদেশে উনি যা করছিলেন তাকে থামানো যায়, অথবা আমেরিকা নিজেই মেরে দিয়েছে যাতে কোনো তথ্য বাইরে না আসে। আর এই দুটো ক্ষেত্রেই এটা খুবই বিপজ্জনক যে পরিস্থিতি যতটা সহজ মনে হচ্ছে তার চেয়েও মারাত্মক। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হলো এই মৃত্যুর পর বাংলাদেশকে যদি দেখেন, লক্ষ্য করবেন ভারতের প্রতি আগের তুলনায় একটু সফট হয়েছে। আর আমেরিকাও ভারতের সাথে রিলেশন ঠিক করার পথে এগোচ্ছে। ট্রাম্পের মিষ্টি মিষ্টি কথা শুরু হয়ে গেছে। আর শুধু তাই না, এই মাসেই গত 10 তারিখ আবার 120 জন মার্কিন সেনা আর অফিসার বাংলাদেশে এসেছে এবং ওনারা কোথায় উঠেছে? চট্টগ্রাম রেডিসন ব্লু নামক হোটেল। এগেন সেই চট্টগ্রাম, সব আমেরিকার লিডার আর সৈনিক চট্টগ্রামেই আসছে। তবে আশ্চর্যের বিষয়, এদের কারোর নাম এখানে কিন্তু রেজিস্টার করা হয়নি। তবে বাংলাদেশ আর আমেরিকার দাবি এরা প্রত্যেকে অপারেশন স্পেসিফিক অ্যাঞ্জেল নামক মহড়া করে। এখন এত ঘন ঘন প্রতি মাসে আমেরিকা অন্য কোনো দেশে নিজেদের সেনাবাহিনীর মুভমেন্ট নর্মালি করে না, কিন্তু বাংলাদেশে বিশেষ কারণে এত বেশি অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে। আর এটাকে নিয়েই মোটামুটি সমস্ত মিডিয়াতে হেডলাইন হয়েছে যে আমেরিকার এই অ্যাক্টিভিটি নিয়ে ভারত আর মিয়ানমার উদ্বেগ। যদিও অফিসিয়ালি কিছু বলা হয়নি, কিন্তু আশ্চর্যজনকভাবে এই একই দিনে মানে 2 দিন আগে 14ই সেপ্টেম্বর কলকাতাতে প্রথমবার ভারতের কম্বাইন্ড কনফারেন্স করা হয়। এতে না কেবল পিএম মোদি এবং রক্ষামন্ত্রী, এনএসএ অজিত ডোভাল, আর্মি চিফ, সিডিএস সকলেই ছিলেন, বরং এগুলো কিন্তু নর্মালি 2 বছরে হয়, তাও দিল্লি, তা না হলে কিছু গুরুত্বপূর্ণ জায়গায় যেমন এয়ারক্রাফট ক্যারিয়ারের ওপর অথবা পাকিস্তানের সীমান্তে যখন উত্তেজনা থাকে। এবারেও এটা পাকিস্তানের আশেপাশে করা উচিত ছিল অপারেশন সিঁদুরের জন্য, কিন্তু না, এটা হয় কোথায়? কলকাতাতে, যা সরাসরি বাংলাদেশের দিকেই ইঙ্গিত দিচ্ছে। আর শুধু তাই নয়, যদি খেয়াল করে এখন কেন্দ্র সরকারের মূল টার্গেট পশ্চিমবঙ্গ। ভোট তো হতেই থাকে বা সরকার আসে যায়, কিন্তু যেভাবে কেন্দ্র সরকারের পুরো ফোকাস বাংলাতে, তা স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে যে এটা শুধুমাত্র ইলেকশনের জন্য নয়। আমি আগেও বলেছি বাংলাদেশের রাস্তা বাংলা হয়েই যায় এবং এসআইআর গঠন থেকে শুরু করে সমস্ত কিছু তার দিকেই ইঙ্গিত দিচ্ছে, যাকে নিয়ে আমি অন্য একটা ভিডিওতে আলাদাভাবে কথা বলব। এখন প্রশ্ন হচ্ছে যে আমেরিকা বাংলাদেশে তাহলে এক্স্যাক্টলি কী চাইছে আর ভারত পাল্টা কী করবে? ওয়েল, সহজ ভাষায় জবাব হলো আমেরিকা সহজে ভারতের হাতে ক্ষমতা আসতে দেবে না ডি-ডলারাইজেশন হয়ে গেল, কারণ তখন আমেরিকার ক্ষমতা কমে যাবে। বাংলাদেশের মাধ্যমে এই ডি-ডলারাইজেশন চলাকালীন ওরা চাইবে সেনা নামিয়ে হোক বা মিলিটারি বেস তৈরি করে ফান্ডিং দিয়ে ভারতের বিরুদ্ধে বাংলাদেশে সিরিয়া, ইরাক টাইপের একটা পরিস্থিতি তৈরি করতে। এতে কী হবে? স্বাভাবিকভাবে যদি আমেরিকা ওখানে কিছু করে তো বাংলাদেশে হিন্দু জেনোসাইডই করা হবে। এর ফলে হিন্দুদের পলায়ন শুরু হবে এবং একটা বড় ইমিগ্রেশন ভারতে ঢুকতে শুরু করে এবং নতুন করে ভারতের নর্থ ইস্ট, পশ্চিমবঙ্গে কাশ্মীরের মতন ইসলামিক আতঙ্কবাদীদের প্রমোট করা হবে যাতে ওভারঅল ভারতকে ডিস্টেবল করা যায়। এই জন্যই বাংলাদেশের আর্মি প্রধান বারবার বলছে আমাদের জন্য নিজেদের সার্বভৌমত্ব অনেক গুরুত্বপূর্ণ। মানে ওনার ইঙ্গিত পরিষ্কার, ভারত যা বলার ওনাকে বলে দিয়েছে এবং উনি এখন বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলোকে বোঝাতে চাইছে
যে আমেরিকার পথে হাঁটলে আমরাই মরব। তাই ইলেকশন করিয়ে পরিস্থিতি ঠিক করতে হয়। পাকিস্তান তো নিউক্লিয়ার মিসাইল নিয়েও বাঁচল না ভারতের হামলা থেকে। সেখানে ভাবতে পারছেন যদি নর্থ ইস্ট বা পশ্চিমবঙ্গ বিহারে কিছু একটা 19-20 হয়ে যায় তাহলে ভারত মিলিটারি অ্যাকশান নেবে, কেউ ঠেকাতে পারবে না। আর তার জন্য ভারত বহুবার ইঙ্গিত দিয়েছে, প্রথমে তিস্তা প্রহার আর এখন কলকাতা কনফারেন্স, সবটাই কিন্তু বাংলাদেশের জন্যই ইঙ্গিত। তো এখানে যাই হবে, বাংলাদেশ মারাত্মকভাবে ফেসে গেছে। আচমকাই ওখানে খেয়াল করবেন আওয়ামী লীগ আবার ধীরে ধীরে মাথাচাড়া দিচ্ছে। এতদিন ওদের কর্মীদের সাহস হচ্ছিল না রাস্তায় নামা, কিন্তু ধীরে ধীরে প্রোটেস্ট বাড়ছে। বাংলাদেশের ভাষাও আগের তুলনায় কিছুটা নরম হয়েছে। কিন্তু আমেরিকা এত সহজে বাংলাদেশকে ছাড়বেন, ওরা বাংলাদেশে প্রচুর ইনভেস্টমেন্ট করেছে। সেক্ষেত্রে যদি বাংলাদেশের সেনা পরিস্থিতি ঠেকাতে না পারে সেক্ষেত্রে বাংলাদেশকে টুকরো হতেই হবে। প্রতিবার ওখানে শুধু হিন্দু মেরে জমি দখল হবে, এটা তো চলবে না। এবার কিন্তু ভারতে আর আগেকার সরকার নেই। তো যদি ওই ধরনের কিছু তৈরি হয় সেক্ষেত্রে ভারত থেকে যেমন অবৈধদের আবার ফেরত নিতে হবে, বরং ওখান থেকে যে হিন্দুরা পালাবে তার জন্য বাংলাদেশের জমিও ভারত দখল করবে। তো পরিস্থিতি ভালো হোক বা খারাপ হোক, দুদিক থেকেই বাংলাদেশ ফেসে গেছে, আর যা হবে সেটা বাংলাদেশেই হবে।